অয়ন মায়াকে ঠাস করে চড় মেরে বসে। শাড়ি পরে রূপ দেখিয়ে বেড়ালে আমি কেন, কোনো ছেলেই ঠিক থাকবে না। তোর তো লজ্জায় নেই, এত বলার পরও বেহায়াপনা ছাড়িসনি। এশা সেই থেকে অনেক ভালো, এশার থেকে ভালো আছি। অন্তত বাড়িতে শরীর দেখিয়ে ঘুরি, 100 লোককে দেখায় না বলেই মাথা চেপে দাঁড়ায় মায়া। অয়ন রাগ সামলাতে পারেনি, আবারও মায়াকে দেয়ালে চেপে ধরে। মায়া মরে যাবে এমন অবস্থা, যেমন ঘামছে তেমনই কাঁপছে শরীর। চোখ লাল হয়ে গেছে, গাল মুখও লাল হয়ে গেছে। নাক দিয়ে রক্ত আসতেই অয়ন ছুঁড়ে ফেলে দেয় মায়াকে। আজকের পর তোর এই মুখ আমাকে দেখালে তোর মায়ের মরা মুখ দেখবি তুই। তোকে যেন ভুল করেও আমার সামনে না দেখি। পুরো ঘরের জিনিস তছনছ করে ফেলে। মায়া ফ্লোরে পড়ে আসিয়ে সেন্সলেস অবস্থায়। অয়ন বেরিয়ে যায় নিজের রুমে, কাচের জিনিসসহ সব কিছু ভেঙে ফেলে। হনহন করে বেরিয়ে যায় রুম থেকে। গাড়ি নিয়ে বেরোয় এশার বাড়ির উদ্দেশ্যে। খুব স্পিডে ড্রাইভ করছে। এশা বলেছিল যাই হয়ে যাক, কখনো যেন এশার বাড়ি না যায় অয়ন। কিন্তু আজ সে কথা রাখতে পারবে না অয়ন। মুন্নি বাগানে গিয়েছিল, প্রতি সোমবারও বাগানের কাজ করে। কাজ শেষ করে বাসায় ফিরে আসে। জমিলা খালা 10টায় আসে। নাস্তা বেশিরভাগ সময়ই মুন্নি তৈরি করে। সকালে নাস্তা তৈরি দেখে মায়াকে ডাকতে থাকে। কোনো সাড়া শব্দ না পেয়ে আস্তে আস্তে ওপরতলার ঘরে খুঁজতে থাকে। অয়নের ঘরের সামনে আসতে দেখে সব ভেঙে চুরে পড়ে আছে, কেউ নেই রুমে। ধীর পায়ে সামনে রুমের দিকে এগোয় মুন্নি। ভাবি ভাবি বলে ডাকতে ডাকতে রুমে ঢোকে। মায়াকে পড়ে থাকতে দেখে দৌড়ে যায়। এক অজানা ভয় কাজ করে মুন্নির মনে। অয়ন খুব মেরেছে বেশ বুঝতে পারে মুন্নি। আস্তে করে মাথা উঠিয়ে কোলে তোলে মুন্নি। উঠে পানি নিয়ে এসে চোখে মুখে পানি দেয়। জমিলা বেগম চেঁচাতে চেঁচাতে এই রুমে এসে পড়ে। এই অবস্থা দেখে চিৎকার দিতেই মুন্নি থামিয়ে দেয়। এসব কি করে হলো জানেন না? এ বাড়িতে যে একটা বেজন্মা আছে, এভাবে মারছে কেন? ফিসফিস করে বলল জমিলা। এসব কথা এখন থাক, ভাবিকে উপরে তুলতে হবে, ধরেন। দুজনে ধরে কোনোরকম মায়াকে বিছানায় তুলে শোয়ায়। মুন্নি ফ্রেশ করিয়ে দেয়, নাকের রক্ত মুছে দিয়ে পাশে বসে। খালা, 1 গ্লাস গরম দুধ আনতে পারবেন? এখনই আনতাছি। মায়ার সেন্স এসেছে। মুন্নি যখন অসুস্থ হয়েছিল তখন ডাক্তার প্যারাসিটামল দিয়েছিল, সেটা খোঁজে মায়াকে খাওয়ায়। তারপর জমিলা খালা দুধ নিয়ে এলে সেটা খাইয়ে দেয়। কাঁদছে মায়া। মুন্নি শক্ত করে বুকে জড়িয়ে নেয় মায়াকে। তারপর পেটে গরম সেক দিয়ে দেয়। আস্তে আস্তে ঘুমিয়ে তলিয়ে যায় মায়া। মুন্নি আর জমিলা খালা মিলে পুরো রুম পরিষ্কার করে দেয়। তারপর অয়নের রুম পরিষ্কার করতে যায়। মুন্নি 8 পর্যন্ত পড়েছিল, তাই ডিভোর্স পেপারটা দেখে বোঝে এটা ওদের বিচ্ছেদের কাগজ। রাগে ছিঁড়ে টুকরো টুকরো করে নিচে ফেলে দেয় মুন্নি। অয়ন এশাদের বাসায় এসে দেখে বাড়িতে তালা দেওয়া। বেশ কয়েকবার কল করার পরও রিসিভ হয়নি। রাগে ফোনটাকে ঢিল ছুড়ে অমনি গাড়ি চাপা পড়ে কয়েক টুকরো পড়ে যায় ফোনটা। মাথা ব্যথা করছে অয়নের, সাথে শরীরটাও নিস্তেজ লাগছে। এখন বাড়ি কোনোভাবেই যাবে না অয়ন, তাই অফিসের দিকে রওনা হয় অয়ন। মায়া ঘুম থেকে উঠেছে, শরীর চলছে না, খুব ব্যথা, মাথাও ফুলে আছে, গালে 4 আঙ্গুলের ছাপ স্পষ্ট। আস্তে আস্তে উঠে দাঁড়ায় মায়া। পড়ে যেতে নিলেই মুন্নি ধরে ফেলে। সকালে দুপুরে কিছু খায়নি মায়া, তাই ডাকতে এসেছিল, তাই মায়া পড়তে যেও বেঁচে গেল। মুন্নি আস্তে আস্তে ধরে ওয়াশরুমে নিয়ে গেল মায়াকে। মুখ হাত পা ধুয়ে দিল, তারপর আবার এনে বিছানায় বসিয়ে দিল। ভাবি, খাবারটা এনে দিই এখানে, খাইয়ে দিবে? করুণ স্বরে বলল মায়া। মুন্নির চোখে পানি চলে এসেছে। নিঃশব্দে নিচে চলে গেল। 3টে বেজে গেছে প্রায়, তাই মায়া অজু করতে গেল আবার। জোহরের নামাজ পড়ে অনেক কাঁদল আল্লাহর দরবারে, দুহাত তুলে। খাবার নিয়ে এসে মায়ের পাশে বসল। আচ্ছা মুন্নি, তোমার কোনো নতুন 3 পিস আছে? বানাওনি এমন? না ভাবি, এমন তো নেই। কেন, আমার সাথে একটু বেরোবে? কিছু জামা কাপড় কিনব। আচ্ছা, কাল বিকেলে যাবনি। এখন খেয়ে নেন। একটু ভাত মুখে নিতেই মায়া বলে উঠল, উনি এসেছেন, খেয়েছেন? মুন্নির কথাটা শুনে রেগে গেল। আসলে আপনার লজ্জা নাই? এত কাহিনীর পরেও আবার ওনার কথা ভাবেন? মাথা নিচু করে খেতে শুরু করলো মায়া। এখনও ভয় কাজ করছে মায়ার মনে। মায়া রেডি হচ্ছে। মুন্নি বেশ তাড়া দিচ্ছে, বেরোবে ওরা। মায়া কেনাকাটা করবে, তারপর যাবে মামার বাড়ি মায়ের কাছে, মাকে দেখতে। মা খুব করে যেতে বলছে। সেদিন যেতে চাইলেও মায়া অসুস্থ হওয়ায় আর যেতে পারেনি। মায়া বোরকা পরে নিয়ে
আয়নার সামনে দাঁড়ায় হিজাব করতে। সেদিনের ঘটনা থেকে আজ 5 দিন পার হয়ে গেছে। শরীরে মারের দাগগুলো অনেকটা মুছে গেলেও মনের দাগগুলো রয়ে গেছে। না চাইতেও মায়ার সেদিনের ভয়ঙ্কর সময়ের কথা মনে পড়ে। এই 5 দিনে একবারও অয়নের মুখোমুখি হয়নি মায়া। মায়ের মরার কথা বলেছে অয়ন। এরকম একটা কথা মায়ের মনে অনেক ভীতির সৃষ্টি করেছে। তাই ভুল করেও মায়া অয়নের সামনে যেতে চায় না। অয়ন কখন আসে, কখন যায়, কখন খায় সবই জানতে পারে মায়া মুন্নি থেকে। ইদানিং তো অনেক রাত করে বাড়ি ফিরে অয়ন, কখনো আসেই না, হয়তো এশার সাথেই থাকে। মায়াও রাতে খায় না একদিনও, আর আগের মতো জেগেও থাকে না। অয়নও কখনো খোঁজ খবর নেয় না মায়ার। এশাকে নিয়ে ব্যস্ত, ব্যস্ত অফিস আর ক্লাব নিয়ে। বিভিন্ন কথা ভাবতে ভাবতে মায়া রেডি হয়ে নিচে নেমে পড়ে। ভাবি বলে ডাকতেই মায়া তাড়াতাড়ি করে বের হতে যায়। খুব জোরেই ধাক্কা লাগে কারো সাথে। মুখ তুলে অয়নকে দেখতেই বিদ্যুতের গতিতে ফিরে যায়। দৌড়ে নিচে নেমে যায় মায়া, আর একবারও পিছু ফিরে না। আতঙ্ক ভিড় করে মনে, কেন পড়তে গেল অয়নের সামনে? না পড়লে তো পারত। মুন্নিকে নিয়ে অটো করে শপিং মলের উদ্দেশ্যে যাত্রা করে। মুন্নি নিয়ে এসেছে। অটোতে বসতে কল আসে আদনান সাহেবের। হ্যালো মা, কেমন আছিস? জি বাবা, ভালো। আপনি? এই তো ভালো। মা আর মনি কেমন আছে? তোর মা ভালো, কিন্তু মনির শরীরটা ভালো যাচ্ছে না, দিন দিন খারাপের দিকে এগোচ্ছে। আচ্ছা রাখছি, পরে কল করব, ডক্টর ডাকছে। আচ্ছা। কল কেটে আনমনে বাহিরের দিকে তাকিয়ে রইল মায়া। কেন যেন খুব খারাপ লাগছে তার, মনটা হাহাকার করছে। ভাবি, টাকা আছে তো আপনার কাছে? ভাবি, ভাবি, হ্যাঁ হ্যাঁ, কি টাকা? হ্যাঁ আছে তো। মা যাওয়ার আগে মায়ের আলমিরার চাবি দিয়ে গিয়েছিলেন, আর বলেছিলেন লাগলে যেন সেখান থেকে নিয়ে খরচ করি। খরচ করতে চাইনি, কিন্তু উপায়ও নেই। ভাবি, 3 পিস কিনবেন কেন? শাড়ি কিনুন, আপনাকে শাড়িতেই দারুণ লাগে। মনির কথায় মায়ার মুখটা মলিন হয়ে যায়। এমন সময় কল আসে একটা আননোন নাম্বার থেকে। মায়া একবার বেজে যাওয়ার পরও রিসিভ করে না, কিন্তু পরপর বাজতেই রিসিভ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ভাবি, আমি মাহিন। জি, ঠিক চিনলাম না। ভাবি, আমি অয়নের বন্ধু। ওই যে আপনার ছবি তুলে আনলাম না, মনে আছে বিয়ের দিন? ও হ্যাঁ হ্যাঁ, চিনেছি। জি বলুন। ভাবি, আমি একটা দুর্ঘটনা সুঘটনা ঘটিয়ে ফেলেছি। আপনার বান্ধবী নীরা। নীরা? কি হয়েছে নীরার? বিয়ে করে ফেলেছি। কি কি বলছেন? হ্যাঁ ভাবি, আসলে ভাইয়া, সবটা খুলে বলুন আমায়। আসলে কাল রাতে আপনাদের গ্রামের বাবুর কথা শুনতেই আটকে ওঠে মায়া। এই বদমাইশের সাথে কি সম্পর্ক মাহিন ভাইয়ের? জি ভাইয়া বলুন। আসলে কাল বাবুর সাথে পরিচয় হয় আমার একটা ক্লাবে। তারপর ওর পরিচয় গ্রাম সব বলে। আমিও আপনার কথা বলতেও চিনে নেয়। তারপর এক কথায় দু কথায় ওর সাথে ভালো বন্ধুত্ব হয়। কথার এক পর্যায়ে আমি নীরার কথা ওকে বলি। নীরাকে আমার পছন্দ হয়েছিল আপনাদের বিয়েতেই। বাবু সবটা শুনে আমাকে গতকাল রাতে আবার দেখা হয় সেই ক্লাবে। তারপর ওদের গ্রামে নিয়ে যায়। তারপর আমাকে ফাঁসিয়ে দেয় এক বিপদে। আসলে ওই নীরাকে আসতে বলেছে, কিন্তু গ্রামবাসীকে বলে আমার নীরার মধ্যে সম্পর্ক আছে। আর গ্রামে এরকম একটা কথা উঠলে জানিনি তো কি হয়। তারপর তারপর নীরাকে আমার সাথে বিয়ে দিয়েছে গ্রামবাসী। কিন্তু আমি খুশি হলেও তো আপনার বান্ধবী খুশি নয়। সে গতকাল রাত থেকে আজ সকাল অবধি কেঁদেই চলেছে তো কেঁদেই চলেছে। ওর ধারণা আমি ওকে পাচার করে দেব। ও বিশ্বাসই করতে চায় না আমি ওকে ভালোবাসি। কি মহা বিপদ বলুন তো। ওকে ফোনটা দিন। নীরা, মায়া ভাবির সাথে কথা বলো। নীরা, কাঁদিস না। মায়া, আমি থাকবো না এখানে, মা বাবার কাছে যাব। নীরা, শান্ত হ, শান্ত হ। মাহিন ভাই খুব ভালো, তোকে আগলে রাখবে, ভালোবাসবে তোকে। না, উনি বাবুর সাথে মিশিয়ে আমায় পাচার করে দেবে। উনি এমন নয় নীরা, উনি তোর দুলাভাইয়ের বন্ধু, খুব ভালো, ভালোবাসবে তোকে। শান্ত হ তুই। অয়ন ভাই তোকে ভালোবাসে? মায়া থেমে যায়। বল না, ভালোবাসে তো? হ্যাঁ, খুব ভালোবাসে। আর মাহিন ভাইও তোকে ভালোবাসবে, ভালো রাখবে তোকে। সত্যি বলছিস তো? আমি কি কখনো মিথ্যা বলি? না, ঠিক তা নয়। তাহলে শান্ত হ, কাঁদিস না, খেয়ে নে, আমি আসবো তোর কাছে। সত্যি আসবি? বল না, কখন আসবি? আসবো, খেয়ে দে, কল দিয়ে আমি আসবো। আচ্ছা, রাখছি তবে। আচ্ছা। মায়া কল কেটে একটা জয় করা হাসি দেয়। খবরটা শুনে ওর বেশ খুশি লাগছে। এখন চাইলে আর নীরা, আহ, দুই বান্ধবী
ভাবতেই যেমন খুশি লাগছে, তেমনই বাবুর কথাটা শুনে ভয় হচ্ছে মায়ার। বাবু যে নীরার সৎ ভাই, আরেকজন পাচারকারী তা কি জানে মাহিন ভাইয়া? তার চেয়ে বড় কথা, মায়ার ঠিকানা জানলে তো আরও বড় বিপদ। আহ, মাথা ধরে যাচ্ছে মায়ার। মাথায় হাত দিতে না দিতেই শপিং মলে চলে এসেছে ওরা। ভাড়া মিটিয়ে দোকানে ঢুকে দুজন। অয়ন মায়ার এরূপ ব্যবহারে ভরকে যায়। এমন করে ফিরল কেন ভাবতেই মাথায় এসে পড়ে সেই কথাটা, তোর মুখ আমাকে দেখালে তুই তোর মায়ের মরা মুখ দেখবি। ও শিট, কেন যে এমন একটা কথা বললাম। ধ্যাত, ভেবে নিচে নামে অয়ন। 10টার বেশি বাজে। আজ অফিস যাবে না শুক্রবার বলে। এসা কল না ধরা, বাড়িতে তালা, এসব পাগল করে দিচ্ছে অয়নকে। কি এত প্যাচ, বুঝে উঠতে না অয়ন, তবে ভালোও নেই। এসার অবহেলা আর একাকিত্ব পাগল করে দিচ্ছে অয়নকে। কিছু ভাল লাগছে না, সব কিছুতে রাগ উঠে যাচ্ছে। অনেকদিন যাবৎ আড্ডা দেওয়া হয় না বন্ধুদের সাথে, তাই কল করে ইমনকে। ইমন অয়নের কল পেয়ে ঘামতে শুরু করে। ধরবি কি ধরবে না সে ভেবে চলেছে। না, ধরা উচিত। হ্যালো অয়ন, বল। কি রে, কই তুই? আজকাল খোঁজ খবরও নেস না, ফোনও দেস না। কি ব্যাপার? না আসলে ইমন, আজই পাঞ্জাবিটা পরে বেরোবে আমার সাথে বিকেলে, কথাটা বলেই এসা ঘরে ঢুকে। ইমন সঙ্গে সঙ্গে এশার মুখ চেপে ধরে। অয়ন বলে ওঠে, এশা, এশা, কই এশা? কি বলছিস? এশার কথা শুনতে পেলাম। আরে আমি হসপিটালে। কি শুনতে কি শুনেছিস? আমি স্পষ্ট শুনলাম। পাঞ্জাবির কথা বলল। আরে ভাই, আমি কেবিনে। আচ্ছা রাখছি, আমি, রোগী এসেছে বলেই কল কেটে দেয় ইমন। আরে ইমন শোন। ইমন, হ্যালো। এই, আমি রোগী। অয়ন কল দিয়েছে। অয়নের কথা শুনতেই মুখটা শুকিয়ে গেছে এশার। ইমন ব্যাপারটা বুঝতে পেরে এশার হাত থেকে পাঞ্জাবিটা রেখে এশাকে বুকে জড়িয়ে নেয়। এশাও চুপ করে থাকে, যেন এখানেই সব শান্তি তার। এদিকে ইমনের কথাটা বারবার ভাবাচ্ছে অয়নকে। চেয়ারে হেলান দিয়ে এসবই ভাবছে অয়ন। মাহিন কল দিয়ে বাড়ির ঠিকানাটা দিল মায়াকে। মাহিনের বাবা মা কেউই নেই, একাই থাকে ছোট্ট একটা বাসায়। সেখানেই তুলেছি নীরাকে। মাহিন কল করে মায়াকে ঠিকানা দেয়। মায়া না চিনলেও মুন্নি চিনে জায়গাটা। কেনাকাটা শেষ। 12 সেট 3 পিস কিনেছে মায়া। আজকের পর আর কেউ মায়াকে শাড়ি পরিহিত দেখবে না। দীর্ঘশ্বাস ছেড়ে যাত্রা করে মাহিনদের বাসায় মায়া মুন্নি। শপিং মল থেকে কাছেই। নীরা মায়াকে জড়িয়ে ধরে অনেক সময় কাঁদে দুজন। মুন্নি আর মাহিন দাঁড়িয়ে তাকিয়ে আছে ওদের দিকে। নীরার থেকে সরে এসে মুন্নির পাশে বসে মায়া। ও কে হয় তোর? আমার ছোট বোন। মায়ার কথা শুনে চমকে তাকায় মুন্নি। ননদ? হ্যাঁ। মুন্নিকে জড়িয়ে ধরে বলে মায়া। মুন্নির চোখে পানি টলমল করছে। বলে ফেলে না, আমিও বাসায় কাজ করি। ও বলে। মাথা নামায় নীরা। মাহিন বাহির থেকে খাবার নিয়ে আসে। এতক্ষণ 3 জন মিলে আড্ডা জমিয়েছিল। খাবার এসে ব্যাঘাত ঘটালো। নাস্তা খেয়ে বিদায় নিয়ে দরজা অবধি যেতেই কল আসে মায়ার। হ্যালো মামা। মায়া, মা বলেই কলটা কেটে যায়। বুকটা ধক করে ওঠে মায়ার। মামা কি হয়েছে? মা ঠিক আছে তো? কলে তো কেউ নেই, আগেই কেটে এসেছে। মায়া কেঁদে দেয়। কি হয়েছে সবাই একসাথে প্রশ্ন করতে থাকে। মায়ের কিছু হয়েছে, আমায় যেতে হবে বলেই মায়া বেরিয়ে যায়। মায়ার পিছু পিছু সবাই বেরিয়ে আসে। চলো না, ওর সাথে যাই। নীরা মাহিনকে বলে, চলো। মাহিনের গাড়ি করে সবাই মায়ের মামার বাড়ি যে ফ্ল্যাটে আদনান সাহেব সবাইকে রেখেছেন সেখানে যাত্রা করে। বাসায় তেমন মানুষ নেই, তবে মামাদের রুমে ঢুকতেই দরজায় অনেক মানুষ। মায়া আসন্ন ঝড় টের পেয়ে গেছে। ভিড় ঠেলে ভেতরে ঢুকে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। মা, হ্যাঁ, মায়ার মা মায়মুনা শেখ আর বেঁচে নেই। মায়া কান্নায় ভেঙে পড়ে মায়ের মাথার কাছে বসে, সাথে নীরাও কাছে। একটু দূরিয়ে দাঁড়িয়ে আছে মাহিন। বাবা মার মৃত্যুর চোখের সামনে হতে দেখেছে। অ্যাক্সিডেন্টের কারণে সারা শরীরে রক্ত। সে থেকে আর চোখের পানি আসে না মাহিনের, তবে চোখ ভীষণ লাল। মুন্নি কাপড়ের ব্যাগ হাতে দাঁড়িয়ে অন্যার মুখ দেখে চোখের পানি ফেলছে। মায়া ব্যাগতে ঘাড়ে কান্না করছে বিলাপ করে। মামা পাথর হয়ে পাশে বসে আছে। কিছু সময় পর মায়ের মাকে দাফন করা হবে গ্রামের নিজেদের কবরস্থানে, যেখানে মায়ের বাবার কবর। গাড়ি ভাড়া করে দেয় মাহিন। লাশ তুলে তার পাশে বসে মায়ের মামা, মামি আর মায়া। নীরা অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে নিয়ে সামনের ক্লিনিকে যাবে মাহিন। যাওয়ার আগে মুন্নিকে বলে যায় সে যেন বাড়ি চলে যায় আর অয়নকে খবরটা দেয়। মুন্নি মাথা নেড়ে বেরিয়ে যায়। মায়া চলে যায় মায়ের লাশ নিয়ে গ্রামে। এই মুহূর্তে দুনিয়ার কোনো খবরই নেই তার। মাকে আর দেখা হলো না, শোনা হলো না মায়ের শেষ কথা।
মুন্নি বাড়িতে ঢুকে অয়ন সোফায় বসে বসে চিপস খাচ্ছে আর টিভি দেখছে। মুন্নি মায়ের কাপড়গুলো রাখতে উপরে যেতে নেয়। সিঁড়ির কাছে আসতেই অয়ন বলে ওঠে, মহারানীরা কোথায় যাওয়া হয়েছিল? তারপর পেছন ফিরে বলল, তা সে কই? মায়ের লাশ নিয়ে গ্রামে গেছে, নির্লিপ্ত স্বরে বলল মুন্নি। মায়ের লাশ চমকে উঠে বলল অয়ন, ভাবির মা মারা গেছে কিছু সময় আগে, বলে উপরে চলে যায় মুন্নি। অয়ন গাড়ির চাবি আর মানিব্যাগটা হাতে নিয়ে দ্রুত বেরিয়ে যায়। খড়খড়ে রোদ, বাসায় পরা ট্রাউজার আর টি শার্ট পরা, কোনোরকম গাড়িতে ওঠে। উদ্দেশ্য মায়ার গ্রাম। ড্রাইভিং করছে অয়ন। বারবার একটা কথা মনে হচ্ছে, কেন একটা কথা বললাম কেন? এশাকে নিয়ে এতটাই ভেবেছিলাম যে এমন একটা কথা। শেট। 3 ঘন্টা সময়ের মধ্যে অয়ন পৌঁছে গেল রাড়িপাড়া গায়ে। হন্তদন্ত হয়ে বাড়ির দিকে ছুটল। এসেও গেল। জানাজায় দাঁড়িয়ে গেছে সবাই। উঠোনের পাশেই জানাজার ব্যবস্থা হয়েছে। অয়ন পাশে থাকা চাপকল থেকে অজু করে শরিক হলো। 4 জন মধ্যেও সেও একজন হয়ে কবরস্থানে গেল। মাটি দেওয়া শেষ করে অয়ন ফিরে আসে বাড়িতে। খুব কলিজায় জ্বলছে তার। সব কিছুতেই নিজেকে দায়ী মনে হচ্ছে, কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। কারো কথায় কিন্তু কেউ মরে যায় না। ঘরের সামনে বারান্দায় বসে আছে মায়া, চেয়ে আছে আকাশ পানে। অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। আজ মায়ের সাথে তেমনই হয়েছে। জমে গেছে মায়া। চোখ থেকে পানি পড়া বন্ধ হয়ে গেছে। হিজাবের পিন গালে লেগে গাল থেকে কিছুটা রক্ত বেরিয়ে শুকিয়ে আছে। মাটির তরে বারান্দায় পাগজে আকাশ পানে চেয়ে আছে। অয়ন ধীর পায়ে গিয়ে বসল মায়ার পাশে। চোখ দুটো মুছে আস্তে আস্তে হিজাব খুলে দিল। কোলে তুলে নিল সবার সামনে। কিছু মহিলা, বাচ্চারা বাড়ির উঠোনে ছিল, তারাই তাকিয়ে আছে। বোরকা খুলে পাশে রেখে 2 হাত জোর করে বলল, মায়া চলো, ফ্রেশ হবে, চলো, তোমায় নিয়ে বাড়ি যাব। মায়া নড়ল না, চোখের পলকও পড়ল না। মায়ের দৃষ্টিতে স্থির। অয়ন আর কিছু না বলে কোলে তুলে গোসলখানায় নিয়ে গেল। নিজে গোসল করিয়ে দিয়ে কাপড় হাতে দিয়ে বলল, তুমি চেঞ্জ করে নাও, আমি আসছি। অয়ন বেরিয়ে চলে গেল। মায়ার মামা উঠোনের পাশে দাঁড়িয়েছিল। অয়ন তার দিকে এগিয়ে গেল। আদনান সাহেব ফিরছেন দেশে। মাহিনী থেকে খবর পেয়ে রওনা হন তিনি। মায়া গোসল সেরে বেরিয়ে আসে। অয়ন পেছনে ফিরে, চলো বাড়ি যাব, মামার সাথে কথা হয়েছে। মায়ার হাত ধরে বলল অয়ন। মায়া হুহা কিছু না বলে হাঁটতে শুরু করল। মামি তাহেরা বেগম মুখে আঁচল গুজে কাঁদতে লাগলেন। মামা ধপাস করে মাটিতে বসে পড়লেন। মামি কাঁদছেন, আর শহরে যাওয়া হবে না তাই। মামা কাঁদছেন বোনের মৃত্যুতে। বাগ্নির এই অবস্থা, তার তো আপন বলে আর কেউ রইল না। বিকেলে নিজের রুমে বসে আছে মায়া। সব কিছু তার বিষাদময় মনে হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। বিছানায় হেলান দিতে রাজ্যের ঘুম নেমে এলো চোখে। সন্ধে ঘুম ভাঙল একটা বাজে স্বপ্ন দেখে। তোর এই মুখ আমাকে দেখালে তুই তোর মায়ের মরা মুখ দেখবি। তোর এই মুখ আমাকে দেখালে তুই তোর মায়ের মরা মুখ দেখবি। কথাটা বারবার কানে বাজছে মায়ার। লাফ দিয়ে উঠে যায় মায়া। আমার মা কাঁদতে থাকে মায়া। অয়ন পাশের রুম থেকে এক প্রকার দৌড়ে আসে। আলতো করে জড়িয়ে ধরে বলতে থাকে, কি হয়েছে মায়া, কি হয়েছে? মায়া অয়নকে ঝাড়া দিয়ে সরিয়ে পিছু সরে আসে। আপনি একটা খুনি। হ্যাঁ, আপনি একটা খুনি। আপনার এই বিষাক্ত মুখে অভিশপ্ত কথায় আজ আমার মায়ের প্রাণ নিয়েছে। আমার মায়ের প্রাণ নিয়েছে চিৎকার করে বলতে থাকে মায়া। অয়ন কি বলবে বুঝে উঠতে পারছে না। কিছু সময়ের মধ্যেই অয়ন নিজেকে সামলে নিয়ে মায়ের কাছে যায়। দেখো মায়া, রাগের মাথায় আমি একটা কথা বলে ফেলেছি, আর তার মানে এই নয় যে আমার কথায় আন্টি মারা গেছে। কারো কথায় কারো প্রাণ যায় না। আর যদি এমন হতো তাহলে মানুষের কথায় অনেক মানুষ মারা যেত। মায়া আরও সরে আসে অয়ন হতে। আপনার কথায় আমার মাকে গ্রাস করেছে, আপনিই খুনি। রাগের মাথায় বলে ফেলেছেন, তাই না? আমরা গরিব বলে কি আমাদের যা ইচ্ছা বলা যায়? আমরা কি মানুষ না? নাকি মানুষ মনেই করেন না? হ্যাঁ মিস্টার আবির চৌধুরী, আপনি গরিবকে মানুষই মনে করেন না, তাই তো অনায়াসে বলে দেন যা ইচ্ছা হয় তাই। যেদিন আপনার জীবনে আপনার ভালোবাসার মানুষ ফিরে আসবে, সেদিন তো ছুঁড়ে ফেলে দিবেন। তখন কি করব আমি? বলুন, কি করব? আমার মাকে নিয়ে বেঁচে থাকার আশায় ছিলাম, সেটাও কেড়ে নিলেন। কেন? কি ক্ষতি করেছিলাম আপনার? কিসের শাস্তি দিচ্ছেন আমায়? একদমই কথাগুলো বলতে বলতেই হাঁপিয়ে ওঠে মায়া। শ্বাস টানতে পারছে না একদম। কোনো রকমে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায় মায়া। মায়া, তুমি চাইলে এ বাড়িতে থাকতে পারো। এই বাড়িতে তো 3 জন কাজের লোক আছেই, তাহলে আমাকে কেন রাখবেন আপনার স্ত্রীর অবর্তমানে রক্ষিতা হিসেবে?
মায়া, চিৎকার করবেন না। অনেক তো চিৎকার করেছেন, গায়েও হাত তুলেছেন। মদ খেয়ে নিজের বইয়ের ওপর জবরদস্তি করে তার দোষ তারিখ ঘাড়ে দিয়েছেন। তার মায়ের মরার পথ প্রশস্ত করে দিয়েছিলেন, তাও কাজ করে গেছে। এবার আর হারানোর মতো কিছুই নেই আমার। যা ইচ্ছে করতে পারেন আপনি, যা ইচ্ছে। মারবেন, মারুন, না মারুন আমায় মারুন। কথা দিচ্ছি খুব জলদি চলে যাব আপনাকে ছেড়ে, অনেক দূরে। সত্যি, আর সময় নষ্ট করব না আপনার, একদম না, একদম না। বলেই মায়া রুম থেকে বেরিয়ে যায়। অয়ন বিছানায় ধপ করে বসে পড়ে। আজ কেন যেন খুব মায়া হচ্ছে মায়ার জন্য। মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে ওকে নিয়ে বসে থাকি। কিছু ভাবতে পারছে না অয়ন। ফোন গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায় অয়ন। মায়া ছাদে এসে গুটিসুটি মেরে বসে কাঁদতে থাকে। এই জীবনে কি কখনো সুখের মুখ দেখব না? আমার জন্মই কি দুঃখের জন্য? আমায় তোমার সাথে সাথে নিয়ে চলো না মা, তোমার সাথে নিয়ে চলো। আমি আর পারছি না। ছোটবেলা থেকে সহ্য করে চলেছি, নিজে নিজে বলেই আকাশ পানে চেয়ে চিৎকার করে কাঁদতে থাকে মায়া। অয়ন গাড়ি থামায় একটা বটগাছের নিচে। আজ ক্লাবে যাবে না, ইচ্ছে করছে না কোনো ছাইপাশ গিলতে। অয়ন গাড়ি থামিয়ে বটগাছের নিচে যেই বসে। এখানে অনেক সময় কাটাতো অয়ন, সাথে ইমন, মাহিন, অদ্রি, আলিফ, সিফাত, নিশি ছিল। বেশি সময় ইমন, মাহিনী থাকতো। বটগাছটা দেখেই অয়নের নিশির কথা মনে পড়ে যায়। নিশি ওর খালাতো বোন হলেও ওরা একসাথে পড়তো। অয়ন বলতে পাগল ছিল, কিন্তু বাবার জেদের বশে সাউথ আফ্রিকা চলে যেতে হয়েছিল। তারপর থেকে যোগাযোগও বন্ধ হয়ে গেল। কে জানে কেমন আছে। এই বটগাছে অনেক স্মৃতি জড়িয়ে আছে। বিভিন্ন কথা ভাবতে ভাবতে অয়ন চারপাশটায় চোখ বুলায়। হঠাৎই চোখ যায় পাশের টং দোকানে। কেউ একজন গাড়ি থামিয়ে পেঁয়াজও কিনছে। হ্যাঁ, লোকটা আর কেউ না, মাহিনী। হ্যাঁ মাহিন। এই মাহিন, মাহিন কে? এদিকে তাকা। অয়ন, তুই এখানে? হ্যাঁ এলাম। ভালো লাগছে না। ভাবি কোথায়? কি অবস্থা এখন? মায়ের কথা শুনেই মন খারাপ হয়ে যায় অয়নের। সবটা খুলে বলল মাহিন। কথাগুলো শুনে মাহিনের যেন মাথায় রক্ত উঠে গেল। শালা, তুই কোনো মানুষই না, তুই একটা অমানুষ। এসব কোনো মানুষের কাজ? ছি। আর এসব কি করেছিস কার জন্য? ওই ক্লাসলেস, ইরেসপন্সিবল, বেইমান, ঠক মেয়েটার জন্য? মাহিন, চিৎকার করছিস কেন? মারবি আমায় ভাবির মতো? মার না, মার। তবুও সত্যিটা মিথ্যা হবে না, সত্যি থাকবে। তুই এত বোকা অয়ন। যে মেয়ে আজ 1 সপ্তাহ যাবৎ তোর ফোন তুলছে না, না দেখে করেছে, তোর মনে হয় এই মেয়ে তোকে ভালোবাসে? কখন থেকে ওই মেয়ে করে যাচ্ছিস? ওর একটা নাম আছে, এশা। হ্যাঁ। ঠুনকো হাসি দিয়ে আবার বলা শুরু করে মাহিন। এখনও তোর সম্মান দিয়ে কথা বলছি, ও তার যোগ্যও না। আর তোর কি কখনো মনে হয় না যে কি হয়েছে ওর? ওর বিহেভিয়ার দেখে মনে হয় না ও তোকে টাকার জন্য এনাফ? মাহিন, অনেক হয়েছে। তোকে আমার বলাই ভুল হয়েছে। ধ্যাত। ভুল তো বটেই, তবে আমাকে বলি নয়। কাল সকাল হতে দে, সব জবাব পেয়ে যাবি। খুব বেশি সময় কিন্তু নেই, শুধু আজকের রাতটা পার হলেই। মানে, কি বলতে চাচ্ছিস তুই? কি আছে কাল? কালই জানবি, দেখিস। তখন আবার বলিস না মাহিন তোকে বলেই সবচেয়ে বেশি ভালো করেছিস। বলে মাহিন গাড়িতে উঠে ড্রাইভ করে চলে যায়। অয়ন বেশ কয়েকবার ডাকার পরও পাত্তা না দিয়ে চলে যায় মাহিন। অয়ন গাছে হাত বাড়ি দিয়ে বাড়ি মুখে হয়। সকালে অয়ন, অয়ন, অয়ন। হুড়মুড়িয়ে ঘুম থেকে ওঠে অয়ন। বাবার গলা না? বাবা এসেছে এ সময়ে? বাবা কি করে? শরীরের ওপর থেকে চাদর সরিয়ে দ্রুত পায়ে নিচে নামে অয়ন আর টাসকি খায়। হ্যাঁ, আদনান সাহেব নিচে দাঁড়িয়ে আছে। বাবা, তুমি? চোখ কষলে তাকিয়ে বলে অয়ন। কি, আশা করনি বুঝি? না, আসলে সকালে। সকাল 10টা 30 বাজে, এখনও সকাল রয়েছে কি? কই, আমার তো তা মনে হচ্ছে না। না বাবা, আসলে। কি আসলে? নকলে করছো? মায়ামা কোথায়? অয়ন এরকম প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। কে বলবে এখন? রাতে এসে দেখেছিল মায়া বিছানায় ঘুমাচ্ছে ওর ঘরে, কিন্তু সকালে কি হলো? চুপ করে আছো যে? আসলে বাবা। ঠাস। বাবা? চুপ বেয়াদব, তোর ওই মুখে আমার বাবা ডাকবি না। বাবা, তুমি একটা রাস্তার মেয়ের জন্য? ঠাস। বাবা, চিৎকার করবি না একদম। আমি মায়া নই। শোন, কিছু কথা বলি আজ। যে মেয়ের জন্য এত কিছু করেছিস, করে চলেছিস, সে মেয়ে একটা ঠকবাজ, জোচ্চোর, নোংরা মেয়ে। মিস্টার আদনান চৌধুরী, এনাফ। অনেক বলেছেন আপনি, আর নয়। এশাকে নিয়ে আর একটা কথা বললে?
কি করবি? বাবার গায়ে হাত তুলবি বুঝি? হা, তুই তো আর তোর মাঝে নেই, অমানুষে পরিণত হয়ে গেছিস। এখন তুই সবই পারবি। এসো, ভেতরে এসো। বলতেই মাহিন, অদ্রি, আলিফ ভেতরে আসে। ও, তাহলে তোরা প্ল্যান করে। থাম অয়ন। অদ্রি, ল্যাপটপটা অন করো। অদ্রির ল্যাপটপ অন করতেই এমন এশার বিয়ের ভিডিও অন হয়। সবার দৃষ্টি অয়নের দিকে, আর অয়নের দৃষ্টি ল্যাপটপের দিকে। কিছু সময় দেখে অয়ন চিৎকার করে ওঠে, কি এসব? এশা এমনের সাথে মানে কি এসবের? তুই কি ফিডার খাস অয়ন? অদ্রির ব্যাগ থেকে কিছু ছবি বের করে অয়নের হাতে তুলে দেয়। শোন, একটা কথা বলি, জীবনে সবাই ভালোবাসে, কিন্তু তোর মতো কেউ অমানুষ হয়ে একটা নিষ্পাপ মেয়ের সাথে এরকম করে না। চোখের রঙিন চশমাটা খোল এবার। বলেই অদ্রি, আলিফ, মাহিন বেরিয়ে যায়। আদনান সাহেব বলতে শুরু করে, যেদিন প্রথম তুই তোর মাকে জড়িয়ে ধরে এশার কথা বলেছিলি, সেদিন আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম যে আমার ছেলে কাউকে ভালোবাসে। ঘরে একটা নতুন বউ আসবে, আমায় বাবা বলে ডাকবে। সেই দিনে আমি এশার সাথে তোর বিয়ে দিতে ওর খোঁজ খবর করি, কিন্তু ওকে যখন আমি ওরকম পোশাক পরিহিত দেখি, সেদিন আমার সন্দেহ হয় ও কোনো ঘরের মেয়ে। আর সব খোঁজ খবর নিয়ে জানতে পারি ও সে সময় অনেক ছেলের সাথে রিলেশন করে। আর ওর প্রথম প্রেম ছিল ইমন। ইমনের সাথে কথা বলতেই সব পরিষ্কার হয়ে যায়, অনেকটা কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো। আরও জানবি। ইমনের থেকেই নয় জানিস, শুধু এতটুকুই বলবো, আমি তোর জন্য খাঁটি হিরে খুঁজে এনেছি, কোনো কাচের ফাঁকে তলিয়ে যেতে দেইনি তোকে। তাই তো এশা আজ ইমনের ঘরে, আর মায়া তোর ঘরে। আর এশা, সে খুব ভালো আছে, খুবই ভালো। বলে দ্রুত পায়ে নিজের রুমে চলে যায় আদনান সাহেব। অয়ন ফ্লোরে ধপ করে বসে পড়ে। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে অয়ন, যতদূর চোখ যায় তাকিয়ে আছে। কি হয়ে গেল এসব? এভাবে ঠকালো? আর আমি কিছুই জানতেও পারলাম না। নানা রকম কথা ভাবাচ্ছে অয়নকে। মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। এশাকে ছাড়া কিভাবে বাঁচবে সে? না, এটা সম্ভব না। আমি এশাকে ফিরিয়ে আনব। আমি এশাকে। বলেই কেউ কাঁধে হাত রাখল। পিছু ফিরে অয়ন। আদনান সাহেব সহানুভূতির দৃষ্টিতে তাকিয়ে আছে অয়নের দিকে। পাশাপাশি রেলিং ধরে দাঁড়ায় আদনান সাহেব। বেশ কিছু সময় নীরবতার সাথেই কেটে যায়। আচ্ছা অয়ন, কখনো জোড়া শালিক দেখেছিস? দেখেছি, শান্ত গলায় বলল অয়ন। দুজন মানুষ যখন একে অপরের সাথে জড়িয়ে যায়, তখন অনেকটা শালিকের মতোই হয়ে যায়। একজন অপরজনের সাথে সারাক্ষণ থাকে, একজনকে ছাড়া অপরজন বাঁচতেই পারবে না। কিন্তু যখন একটা শালিক মারা যায়, তখন অপর শালিকটি ঠিকই বাঁচে। একসময় জোড়াও খুঁজে নেয়, বাঁচে কিন্তু ঠিকই, আর ভালোও থাকে। তাহলে তুই একজন মানুষ হয়ে কেন পারবি না? বাবা, মায়া একটা লক্ষ্মীমন্ত মেয়ে, প্যাচহীন, সোজা সরল, গুণেও অন্তরম্বা, সব দিক থেকেও পারফেক্ট। আর তোর সাথে খুব মানায়ও বটে। জানিস, খুব খুঁজে এমন একটা মেয়ে নিছি তোর জন্য, যে তোকে খুব ভালো রাখবে, আমার পরিবারটাকে পরিপূর্ণ করে রাখবে। কিন্তু ও এতটা কষ্ট পাবে আমি বুঝতে পারিনি। শুরু কর নতুন করে সবটা, এখনও কিছুই শেষ হয়ে যায়নি। আর শেষ হতে দিস না, আঁকড়ে ধর সব কিছু, বাঁচতে শিখ নতুন করে। তোর মাকে যে মেয়ে পরিবর্তন করতে পেরেছে, তা আমি তোর জন্মের পর এত বছরেও পারিনি। সে আর যাই হোক, বেইমানি করতে জানে না। ভালো থাকবি, আমি বলছি, একবার ভালো থাকার চেষ্টাটা করেই দেখ না। ভেবে দেখিস আমার কথাগুলো। বলেই আদনান সাহেব অয়নের পিঠ চাপড়ে বেরিয়ে গেল। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল অয়ন। কি বলে গেল এসব? এটা কি আদৌ সম্ভব? আমার সবটা জুড়ে যে এশার স্মৃতি জড়ানো, কি করে তা মুছিয়ে জায়গা দিব মায়াকে? কি করে? বলে কাঁদতে থাকে অয়ন। আজ কাঁদা ছাড়া আর কিছুই করতে পারছে না সে। এই মুহূর্তে মায়ের কথা খুব মনে পড়ছে অয়নের। মা থাকলে একটু কষ্ট কম হতো মনে হচ্ছে। অয়ন এক প্রকার দৌড়ে বাবার ঘরে গেল। বাবা বিছানায় গা এলিয়ে চোখ বন্ধ করেছিলেন। অয়ন গুটিসুটি মেরে বাবার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। কোলে মাথা রাখার জন্য একজন চাই, যে সর্বদা খেয়াল রাখবে, ভালোবাসবে, জড়িয়ে ধরে বুকে মাথা রাখবে, কেঁদে শার্ট ভেজাবে। আদনান সাহেবের মুখে এসব কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেছে অয়ন। বাবা মাকে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসলে এসব ফিল করা যায়। আমিও তো এশাকে অনেক ভালোবাসি। কই, আমি তো এরকম ফিল করিনি। এশা তো কখনো বুকে মাথা রাখতো না। তাহলে কি ও আমায় ভালোই বাসতো না? না, ভালোবাসলে কি আর ইমনকে স্বেচ্ছায় বিয়ে করে নিত? কি করব, এখন না কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না।
অয়ন ওর বাবার কোল থেকে উঠে সোজা নিজের রুমে চলে গেল। ক্যাবিনেটের ড্রয়ার খুঁজে দুটো স্লিপিং পিল নেয়, গেলে ওপর হয়ে বিছানায় শুয়ে পড়ে। বিকেলে মায়া বাড়ি চলে এসেছে। নীরার কাছে গিয়েছিল সকালে। বাবাই যেতে বলল যদি মনটা ভালো লাগে তাই। কাল খুব করে বাবা বুঝিয়েছেন এটা ওর নিজের সংসার, মায়ার সংসার। এখানে অন্য কেউ দখল নেবার যোগ্যতা রাখে না, কিন্তু যার জন্য সংসার সেই অন্যের না। নিজের একটা কোনোরকম ব্যবস্থা করে চলে যাব এখান থেকে, থাকবো না আর কারো বিরক্তির কারণ হয়ে। দীর্ঘশ্বাস ছেড়ে ওপরে ওঠে মায়া। অয়নের ঘরের সামনে দিয়েই মায়ার ঘরে যেতে হয়। না চাইতেও চোখ একবার যায় অয়নের ঘরে। অয়ন ওপর হয়ে ঘুমাচ্ছে। মায়া চোখ সরিয়ে সামনে যেতেই কেউ পথ আগলে দাঁড়ালো। বাবা কিছু বলবেন? নিজের ঘরে ফিরে যাও মা। কিন্তু বাবা, দেখো, আমি তোমার মায়ের লাশ দেখিনি, তবে আমি এটা জানি উনি স্ট্রোক করে মারা গেছেন। দেখো মায়া, আমরা কেউই চিরকাল বেঁচে থাকবো না। একদিন একদিন পরপারে পাড়ি জমাতেই হবে। আর কারো কথায় কেউ মারা যায় না মায়া, এটা সম্পূর্ণ একটা ভুলভ্রান্ত ধারণা। বাবা, হ্যাঁ মা, আমি শুনেছি সবটা মাহিনার মুন্নির কাছ থেকে। আমি তোমার কাছে আমার ছেলের হয়ে ক্ষমা চাচ্ছি। তুমিকে ক্ষমা করে দাও আর সবটা নতুন করে শুরু করো। এখনও কিছু শেষ হয়ে যায়নি। যাও, ফ্রেশ হয়ে নিজের ঘরে ফিরে যাও। ওই ঘরটা কি আদৌ আমার বাবা? না, ওটা তোমার ঘর না, কিন্তু অন্য কারণ কিন্তু নয়। চাইলেও নিজের করে নিতে পারো। বাবা, আপনি হয়তো জানেন না, ওই ঘরের অধিকার অনেক আগে অন্য কেউ পেয়ে গেছে। আমি তো শুধু অতিথি। মনে মনে বলেই মায়া নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল মুন্নি ঘরে। মুন্নি, কিছু বলবে? চলুন। কোথায়? ও ঘরে। মুন্নি, তুমিও যা হয়েছে ভুলে যান, আবার নতুন করে জীবন শুরু করুন। তুমিও এসব বলছো? হ্যাঁ বলছি। দাদা ভাইও ভেঙে পড়েছে, আর আপনিও। সব শেষের একটা শুরু আছে। মায়া মাথা নিচু করে। মুন্নি একে একে সব কাপড় বের করে, যাবতীয় যা যা প্রয়োজন সবই বের করে মুন্নি। এদিকে ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরায়। আদনান সাহেব ছেলের হাত থেকে সিগারেট নিয়ে নিজেই টানতে থাকে। এরূপ কাজে অয়ন ভরকে গেলেও শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। অয়ন, মায়াকে এই ঘরে আসতে বলেছি। একসাথে থাকলে তাড়াতাড়ি সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু বাবা, আর কোনো কিছু বলিস না। ও আছে, আমি যাই। এই নে বলে সিগারেটটা অয়নের হাতে দিয়ে বেরিয়ে যায় আদনান সাহেব। অয়ন হতবাক হয়ে চেয়ে থাকে বাবার যাওয়ার দিকে। মুন্নির পেছন পেছন মায়া অয়নের ঘরে ঢুকে। মুন্নি, কাপড়গুলো এখানে রেখে দাও। ভাবি কাবার্ডে তুলে দিয়ে যায়। না, আমি রাখব। আচ্ছা বলেই মুন্নি ঘর থেকে বেরিয়ে আসে। মায়া মাথায় কাপড় টেনে শাড়িগুলো গুছিয়ে নেয়। তারপর পরা থ্রি পিসগুলো গুছিয়ে পাশে টুলে রেখে রুম থেকে বেরিয়ে যায়। অয়ন বারান্দায় থেকে সবটা দেখে আর ভাবে, ও আবার মুভ অন করবে, আরেকবার ভালো থাকার চেষ্টা করবে। দেখাই যাক না সুখী হতে পারে কিনা। কিন্তু মায়া স্বাভাবিক হবে তো? ওর সাথে যা করেছি তা ক্ষমা করার মতো না। কিন্তু না, একটা চেষ্টা করাই যায়। সিগারেট ফেলে একটা লম্বা শ্বাস ছেড়ে রুমে চলে আসে অয়ন। মনিকে ফোন দেয়। বেশ কিছুক্ষণ কথা বলে। মায়াকে ঘরে আসতে দেখে অয়ন ফোনটা রেখে দেয়। মায়া ঘরে ঢুকে অয়নকে না দেখার ভান করে একটা থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। অয়ন মায়াকে সরি বলার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এদিকে মায়া সাহস ছেড়ে কাঁদছে, যাতে শব্দ না শুনে কেউ। জীবনটা তো এরকম না হলেও পারত। কেন ছেড়ে চলে গেলে মা? কেন কেন বলে চিৎকার করে কাঁদতে থাকে মায়া। অয়ন চুপ করে ঘরের ভেতরে পায়চারি করছে। 40 মিনিট যাওয়ার পরও মায়াকে বের হতে না দেখে অয়ন বাথরুমের দরজার সামনে যে দাঁড়ালো। টোকা দিতে যেতে ভেতর থেকে চাপা আর্তনাদ শুনতে পেল অয়ন। টোকা দিতে যেও পারে না অয়ন, সোফায় বসে পড়ে। মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অত্যাচার করেছি, আর না। এবার থেকে ওকে সুখে রাখার, ওর ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। প্রতিজ্ঞা করলাম, আর যাই হয়ে যাক ওকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। খুব ভালোবাসবো ওকে, খুব। মাথাটা ঝিমঝিম করছে। ওষুধের ইফেক্ট এখনও রয়েছে। অয়ন উঠে যে দরজায় টোকা দিল। মায়া। অয়নের ডাকে আটকে ওঠে মায়া। অয়ন কেন ডাকছে? কিছু শুনতে পায়নি তো? মায়া ওয়াশরুম থেকে বের হতেই অয়ন দেয়ালে চেপে ধরে। আচমকা এমন হওয়ায় খানিকটা ভয় পেয়ে যায় মায়া। অয়ন এগিয়ে যায় মায়ার দিকে। গরম নিঃশ্বাস মায়ার চোখে মুখে পড়ছে। কেঁপে কেঁপে উঠছে মায়া। অজানা ভয়ে সে জড়ো হয়েছে মনে।
মায়ার কপালে কপাল, নাকে নাক রাখে অয়ন। বিব্রত বোধ করছে মায়া। কি করতে চায় অয়ন? এমন প্রশ্নই উকি দিচ্ছে মনে। সরি মায়া। অয়নের এমন কথায় চমকে ওঠে মায়া। শুধু সরি বলতে এতটা কাছে চলে এসেছে, তাহলে কি ক্ষমা করে দিলেই ছুঁড়ে ফেলে দিবে? না, আর সেই সুযোগ দিবই না ভেবে মায়া অয়নকে ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। কি হলো? কিছু হওয়ার বাকি রেখেছেন? সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? ওকে মানলাম, আপনার সরি এবার ফিরিয়ে দিন, আমার মাকে ফিরিয়ে দিন। মায়া, পারবেন না তো? তাহলে সরি বলে নিজের দায় সারতে আসবেন না। দোষ তো আসলে আপনার না, আমার কপালের। তাই তো আজ। আর গ্রামের মেয়েদের হয়তো শোক বলে কিছু নেই, তাই তো। যাকগে, সরি বলতে হবে না, বলতে হবে না সরি। শুধু এই শারীরিক টর্চারের সাথে সাথে মানসিক টর্চারটা করবেন না প্লিজ। আমি তোমায়, বিবেক থাকলে ভেবে দেখুন টর্চার করেন কি না। বলেই মায়া কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। মায়া, মায়া। না, কোনো সাড়াই দেয়নি। মায়া চলে গেছে কোথায় যেন। বিছানায় বসে পড়ে অয়ন। কিছু ভাল লাগছে না তার। কি করে সবটা পরিবর্তন করবে সে? কি করে বাচ্চা মেয়েটাকে নতুন জীবন দিবে? কি করে এই পরিস্থিতি থেকে নিজে বের হবে? কি করে? আদনান সাহেব অফিসে যাচ্ছেন। তিনি চাইছেন আমেরিকায় সেট আপ হতে, কিন্তু এটা মায়া অয়নের মধ্যকার দূরত্বটা মিটলে সম্ভব। তাই তিনি আপ্রাণ চেষ্টা করে চলেছে দুজনকে একসাথে বাঁধতে। হয়তো তিনি তার দিক থেকে সফল হবে, তবে দুজনের মনের মিল কি আদৌ হবে? অফিসের সকল কিছুতে অয়নের নাম বসিয়ে দিতেই সন্ধ্যায় তিনি অফিস যাচ্ছেন। এ সময় সবার ছুটি হয়ে যাওয়ায় শান্তিমতো কাজ করতে পারবেন তিনি। অনেকদিন পর পাঞ্জাবি পাজামা পরেছেন আদনান সাহেব। সাদাতে তিনি সম্মান খুঁজে পান, তাই সাদা পাঞ্জাবি পাজামা পরে ল্যাপটপের ব্যাগটা হাতে নিয়ে বেরোয় আদনান সাহেব। গাড়িতে ওঠার সময় তিনি ছাদে মায়াকে দেখতে পায়। হয়তো মন ভালো করতেই ছাদে এসেছে, বা অয়নের সাথে সব ঠিকঠাক হয়েছে বলেই ভেবে মুচকি আসে আদনান সাহেব। তারপর গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আজকাল সাবিনা বেগমের দিনকাল ভালো যাচ্ছে না। বেশিরভাগ সময় হসপিটালেই থাকতে চান তিনি। যতই খারাপ হোক, স্বামী তো। কথা ভেবে আজকাল বড্ড মায়া হয় তার খোরশেদ আলমের জন্য। খুব ইচ্ছে করে স্বামী সন্তান নিয়ে মরার আগ পর্যন্ত ভালোভাবে বেঁচে থাকতে, কিন্তু আদৌ কি তা হবে? সাবিনা বেগমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অয়নের মা রাবিয়া বেগম। তিনি এখানে থাকলেও মন তার মায়া অয়নের কাছেই পড়ে আছে। কেমন আছে ওরা দুজন? তিনি গিয়ে সমস্যার সমাধান করতে পেরেছেন তো? অয়ন মেনে নিয়েছে সবটা? কেমন আছে অয়ন? মায়া তো একদম একা হয়ে গেল মাকে হারিয়ে। এত বড় শোক সামলাতে পারবে তো ছেলেটা? এসব নানা রকম প্রশ্ন ভাবছেন রাবিয়া বেগম। সাবিনা বেগম যে পানি চাইছেন সে কথা কানে যাচ্ছে না তার। খোরশেদ আলম গ্লাসে পানি ঢেলে সাবিনা বেগমের দিকে এগিয়ে দিতেই রাবিয়া বেগমের হুঁশ এলো। ননদের স্বামীকে কেবিনে ঢুকতে দেখে সালাম দিলেন তিনি। তোমরা কথা বলো, আমি আসছি। সাবিনা বেগমকে কথাটা বলে বেরিয়ে এলেন তিনি। সাবিনা বেগম বেশ বুঝতে পারছেন কি নিয়ে এতটা অন্যমনস্ক তিনি, কিন্তু নিজের মেয়েকে ছাড়া মায়ের কথা ভাবতে পারছে না সাবিনা বেগম। মানুষগুলো বোধহয় এমনই হয়, নিজের স্বার্থ ছাড়া অন্যেরটা বোঝে না। অয়নের ঘরে দৌড়ে এলো মুন্নি। অয়ন সিগারেট খাচ্ছে। মুন্নির এমন হন্তদন্ত হয়ে আসায় সিগারেট ফেলে দ্রুত উঠে মুন্নির সামনে যে দাঁড়ালো অয়ন। কি হয়েছে তোর? হাঁপাচ্ছিস কেন? দাদা ভাই, ভাবি। কি হয়েছে তোর ভাবির? কোথায় ও? ভাবি, কি হয়েছে তোর ভাবির? বল না, উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করে অয়ন। ভাবি ছাদের পাশের ইটের রেলিংয়ের উপরে উঠে দাঁড়িয়েছে। আমি নিচ থেকে দেখলাম, অনেকবার ডাকার পরও ভাবি শুনল না। তারপর তারপর আমি দৌড়ে ছাদের দিকে গেলাম, কিন্তু কেঁদে দিল মুন্নি। কিন্তু কি? ভয় নিয়ে বলল অয়ন। বল না, কিন্তু কি? তোর ভাবি ঠিক আছে তো? বল না। আপনি তো জানেন আমাদের ছাদের দরজায় একবার লেগে গেলে সহজে খুলতে চায় না। আমি অনেক চেষ্টা করেও খুলতে পারিনি। আপনি চলুন। অয়ন আর এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে ছাদের দিকে চলে গেল। এক সেকেন্ডও সময়ও এখন মহাবিপদ ঘটিয়ে ফেলতে পারে। মায়াকে হারাতে চায় না আমি, ওকে নিয়েই বাঁচতে চাই। ওকে নিয়ে বাঁচতে চায় না, না চাইতেও অয়ন এসব বলে ফেলে। ছাদে যেতে 3 মিনিট সময় লাগে, অথচ মনে হচ্ছে 3 ঘন্টা পার হয়ে গেছে। অয়ন দরজার সামনে এসে কয়েকবার মায়াকে ডাকতে থাকে আর দরজা ধাক্কাতে থাকে। ততক্ষণে মুন্নি চলে এসেছে। দাদা ভাই, আমিও ধাক্কা দিচ্ছি বলে কোমরে ওড়না গুজে নেয় মুন্নি। তারপর দুজনে মিলে জোরে জোরে 4-5টা ধাক্কা দিতেই দরজা খুলে যায়।
অয়ন ছাদে পা রেখে চোখ বুলাতে থাকে চারপাশটা। হঠাৎই নিচ থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পায় অয়ন। হাত পা ঠান্ডা হয়ে এসেছে অয়নের। তাহলে কি মায়া? মুন্নি তো কেঁদে একাকার। অয়ন ধীর পায়ে হেঁটে ছাদের রেলিংয়ের কাছে গেল। বুকে ব্যথা করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, গলা শুকিয়ে এসেছে। ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে মায়াকে ছাড়া বাঁচবে না অয়ন। ওকে খুব প্রয়োজন। আজ নিজেকেও শেষ করে দেবে অয়ন মায়ার সাথে সাথে। ভাবতে ভাবতেই রেলিংয়ের কাছে চলে আসে অয়ন। নিচে ওকে দিতে সব ভয় গায়েব হয়ে যায়। রিকশার সাথে প্রাইভেট কার লাগায় কিছুটা হাঙ্গামার সৃষ্টি হয়েছে, তাই চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। অয়ন বুকে হাত দিয়ে পিছু ফিরতে আরেক দফা কেঁপে ওঠে। ছাদের এক কোণায় রেলিংয়ের ওপর দাঁড়িয়ে আছে মায়া, এক পা শূন্যে তুলে। এখনই পড়বে এমন সময় অয়ন পেছন থেকে জড়িয়ে ধরে নিচে নামিয়ে আনে মায়াকে। খুব জোরে জড়িয়ে ধরে বুকের সাথে। কি হয়েছে তোমার? কেন এমন করতে যাচ্ছিলে? আমি তো ক্ষমা চেয়েছি মায়া, খুব অন্যায় করে ফেলেছি আমি জানি, কিন্তু তাই বলে তুমি? উৎকণ্ঠিত কণ্ঠে বলতে থাকে অয়ন। মায়া নিজেও জানে না কি করতে যাচ্ছিল। আত্মহত্যা মহাপাপ, তাই যাই হয়ে যাক, দুনিয়া উল্টালেও আত্মহত্যা করবে না মায়া। কিন্তু আরেকটু হলেই তো আজ। কি হলো, চুপ করে আছো যে? কি ভাবছো? উত্তর দাও। কেন করতে যাচ্ছিলে এমন? মায়াকে ঝাঁকিয়ে বলতে থাকে অয়ন। আমি তো বলতেই আতঙ্কে জ্ঞান হারায় মায়া। মায়া, মায়া, এই মায়া, মুন্নি, যা তো পানি আন। পানি নিয়ে আমার ঘরে আয় বলি মায়াকে কোলে তুলে নেয় অয়ন। বিছানায় এনে শুইয়ে দেয়। ততক্ষণে পানি নিয়ে চলে এসেছে মুন্নি। অয়ন মায়ার চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। এতেও কোনো রকম হুঁশ আসে না মায়ার। কি করবে ভেবে উঠতে পারছে না অয়ন। পানির গ্লাস নিয়ে নিচে চলে যায় মুন্নি। অয়ন প্রায় দিশেহারা হয়ে পড়েছে। এমন একটা ভয়ানক ঘটনা নাড়া দিয়েছে অয়নকে। যদি আজ মায়ের কিছু হয়ে যেত, যদি কিছু হয়ে, এই ভয়ে ততষ্ট অয়ন। ফোন নিয়ে ইমনকে ফোন লাগায় অয়ন। এই মুহূর্তে মায়াকে ছাড়া আর কিছুই ভাবতে পারবো না আমি। ওকে আমি সুস্থ চাই। বলতে বলতে ইমন ফোন রিসিভ করে। হ্যালো। ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে ইমন। কি, বউ নিয়ে ঘুমাচ্ছিস? ইমন ধরফরিয়ে উঠে বসে। অয়ন কল দিয়েছে? কেন, কি বলবে ও? এখন যদি দেখা করতে বলে? এশাকে চাইতো এসব ভাবছে ইমন। এদিকে অয়ন হ্যালো হ্যালো করেই যাচ্ছে। হ্যাঁ বল ইমন, জলদি আমার বাড়ি আয়। আমি প্রমিস করছি কিচ্ছু করব না তোকে। মায়া, মায়া। কি হয়েছে ভাবির? ও জ্ঞান হারিয়েছে প্রায় 20 থেকে 25 মিনিট। তুই একটু জলদি আয় প্লিজ। আচ্ছা, আছি আমি, বলেই ফোন কেটে দেয় ইমন। অয়ন স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়ার পাশে বসে। মায়ের হাতটা নিজের হাতের মুঠো নিয়ে ঘষতে থাকে। মুন্নিও গরম তেল নিয়ে হাজির হয়। মায়ার হাত পা অনেক ঠান্ডা হয়ে এসেছে, তাই পায়ে তেল ঘষতে শুরু করে মুন্নি আর হাতে অয়ন। এদিকে সেই বিকেলে ঘুমিয়েছে ইমন আর এশা। সন্ধে প্রায় পার হয়ে গেছে। এখন অয়নের ফোনে ঘুম ভাঙালো ইমনের। বিছানা থেকে তাড়াহুড়ো করে উঠতে নিলেই এশা আটকে ধরে ইমনকে। ঘুমের ঘোরে আবুল তাবুল বলতে থাকে। ইমন এশার গায়ের চাদর টেনে দিয়ে আস্তে করে উঠে যায়। ফ্রেশ হয়ে দ্রুত বের হয়ে যায়। যাওয়ার আগে শুধু মাকে বলে যায় আমি আসার আগে যেন এশা না ওঠে, আর তোমরা কেউ ডেকো না। ইলাও যেন না ডাকে। ইমনের মা মাথা নাড়ে শুধু। তিনি মাটির মানুষ। এমন বউ তিনি কখনোই চাননি। এমন মেয়ে তার পছন্দ না। নিজেরই তো মেয়ে আছে, কই এমন উচ্ছৃঙ্খল তো নয়। কিন্তু ছেলের মুখের দিকে চেয়ে কিছু বলতে পারেন না তিনি। ইমন বেরিয়ে যায় অয়নদের বাড়ির উদ্দেশ্যে। ইমন দরজায় কয়েকবার নক করতে জমিলা বেগম দরজা খুলে দেয়। ইমন দ্রুত পায়ে অয়নের ঘরের দিকে হেঁটে যায়। তাড়াহুড়ো করে রুমে ঢুকে বলে, কি হয়েছে ভাবির? ইমনকে দেখে একদৃষ্টিতে অয়ন ইমনের দিকে তাকিয়ে থাকে। অপ্রস্তুত হয়ে পড়ে ইমন। মুন্নি টুল এগিয়ে বসতে দেয় ইমনকে। ইমন বসে ব্যাগ থেকে প্রয়োজনীয় জিনিসগুলো বের করতে থাকে। দাদা ভাই, আমি তাহলে যাই। মুন্নির কথায় অয়নের ধ্যান ভাঙে। চোখ সরিয়ে নেয় ইমনের দিক থেকে। যা, নাস্তা রেডি কর। আচ্ছা বলে বেরিয়ে যায় মুন্নি। আসলে ও ভয় পেয়ে সেন্সলেস হয়ে যায়। তারপর অনেক চেষ্টা করেও সেন্স ফেরাতে পারেনি। ভয় পেল কিভাবে? ইমনের এমন কথায় চুপ মেরে যায় অয়ন। ইমনও আর ঘাটায় না। ইমন মায়াকে চেক আপ করে একটা ঘুমের ইঞ্জেকশন আর কিছু ঔষধের নাম লিখে দেয়। অয়ন আয় আমার সাথে, বলে ব্যাগ নিয়ে বেরিয়ে আসে ইমন। ড্রয়িং রুমের সোফায় বসতে বসতে প্রেসক্রিপশনটা অয়নের হাতে তুলে দেয়। বস। কি হয়েছে মায়ার? ভাবির শরীরটা দুর্বল, প্রেশার লো,
আর মানসিক চাপের কারণেই সেন্সলেস হয়ে গেছে। আর আর কি ভাই, বাচ্চা মেয়েটাকে মারিস না। হাতে গলায় মারের দাগ স্পষ্ট। ওর বয়স আর কত হবে, 18 কি 19? এই বয়সে এত চাপ নেওয়া ওর পক্ষে পসিবল না। আর অতিরিক্ত মারের কারণেই ওর ব্রেনে একটা চাপ পড়েছে। এই ওষুধগুলো নিয়ম করে খাওয়াবি, আর একটু পুষ্টিকর খাবার খাওয়াবি। রাতে না খাওয়ার কারণেই ভাবির এই অবস্থা। দেখেই বোঝা যাচ্ছে কতদিন যাবৎ রাতের খাবার খায় না। এমনের কথায় চমকে ওঠে অয়ন। খায় না বলতেই সেদিনের কথা মনে পড়ে যায় অয়নের। আগে প্রতিদিন রাত জেগে বসে থাকতো মায়া অয়ন আসলে একসাথে রাতের খাবার খাবে বলে। কিন্তু অয়ন এসে আর খেত না। মায়াও খাবার ফ্রিজে তুলে ঘুমাতে চলে যেত। তারপর যেদিন মায়াকে খুব মেরেছিল, সেদিনের পর আর মায়া জেগে থাকে না। শাড়ি নূপুর পরাও বন্ধ করে দিয়েছে মায়া। সেদিনের পর আর শাড়ি পরতে দেখেনি অয়ন। কি ভাবছিস এত? না কিছু না, আমি উঠছি। খুব তারা? ইমন আবার বসে বলে, না জানিস সেদিন কেন মায়াকে মেরেছিলাম? তোর বইয়ের জন্য। অয়নের কথায় ভয় পেয়ে যায় ইমন। তাহলে কি অয়ন সবটা জেনে গেছে? ভয় পাস না, আমি সবটা জানি। ইমন চোখ তুলে অয়নের দিকে তাকায়। হ্যাঁ, সেদিন এসা আমার অফিসে গিয়ে মায়ার নামে অনেক আজে বাজে কথা বলে। আর তাই? কি? এসা? ক্রেডিট কার্ডটা নাকি দিতে এসেছিল। সেদিন তো আমার রিসিপশন ছিল। ও, তা কেমন আছি এসা? ভালোই। কেড়ে নিলি আমার থেকে? এমনের মুখটা শুকিয়ে যায়। না, কেড়ে নিনি, এসা আমারই ছিল। হোয়াট? কি বলতে চাইছিস তুই? মুন্নি নাস্তা এনে ইমন অয়নের সামনে দেয়। দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করে ইমন, তোর সাথে রিলেশন হওয়ার আগে এশার সাথে আমার রিলেশন ছিল প্রায় 3 বছরের। 3 বছর হয়ে ওঠেনি। তখন আমি ডাক্তার হইনি, ইন্টার্নি চলছিল। একদিন কফি শপে এশা আসে একটা পিঙ্ক কালার ড্রেস পরে। বরাবরই আমার ওর এভাবে চলাফেরা পছন্দ ছিল না। আমি সেদিন খুব করে বারণ করতেই এশা রেগে ব্রেকআপ করে নেয়। আমাদের রিলেশনের কথা এশার পরিবার আর আমার পরিবারও জানত। তারপর তুই যখন দেশে এলি, তখন কলেজে ইউনিয়নের দিন তোদের আলাপ আস্তে আস্তে কথাবার্তা, তারপর রিলেশন। তখন আমি দেশের বাইরে ছিলাম ডাক্তারি পড়তে। এসে সবটা জানতে পারি, কিন্তু তখন চেষ্টা করেও পারিনি এশাকে ফিরাতে। এশা ভালোবাসতো আমাকে। আমি ওর জীবনে প্রথম ভালোবাসা ছিলাম। আমি জানতাম ও আমার প্রতি দুর্বল। একদিন এশার মা অসুস্থ হয়ে পড়ে, আর এশা বাড়িতে না থাকায় স্নেহামায় কল দেয়। আমি সাথে সাথেই পৌঁছে যাই। সেদিন রাতটায় এশা আমার সাথেই ছিল। তেমন কিছু না হলেও সেই রাতটা এশা আমার সাথেই থেকেছিল। তারপর তো আবার তোর মুখেই হলো। যেদিন শুনলাম তোর বিয়ে, আমি ঘাবড়ে যাই। এশার কি হবে? এশা জানলে কেমন রিয়্যাক্ট করবে? কিন্তু আদনান আঙ্কেল আমায় আশ্বাস দেয়, বাবা আঙ্কেলই আমায় সাহায্য করে এশাকে এই বিয়েতে রাজি করাতে। কিভাবে? সেদিন রাতের কথা বলে কিছুটা ভয় দেখিয়ে, চোরের ওপর বাটপারি, অনেকটা তেমনই। হেসে বলল ইমন। 1 গ্লাস পানি খেয়ে নে ইমন। যাওয়ার আগে একটা কথা বলে যায়। আজ বলছিস আমি তোর থেকেই কিছু কেড়ে নিয়েছি, কিন্তু একদিন বলবি এই কিছুটা নিয়েছি বলেই তুই সবচেয়ে সেরা জিনিসটা পেয়েছিস। আর মেয়েটা অনাথ, এটা ভেবে ওকে একটু ভালো রাখিস। দেখবি তুইও ভালো থাকবি। ভাবতে পারিস জ্ঞান দিচ্ছি, কিন্তু দেখবি একদিন এই কথাগুলো ভেবে খুব ভালো লাগবে তোর। আছি বলে বেরিয়ে যায় ইমন। অয়ন কিছুক্ষণ বসে থাকার পর বাঁ হাতের পিঠ দিয়ে চোখ মুছে ওপরে চলে গেল। মায়া ঘুমোচ্ছে। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। শরীর বেশ দুর্বল, তাই একটু ঘুমের প্রয়োজন। দেখে মনে হচ্ছে কতদিন পর এত নিশ্চিন্তে ঘুমোচ্ছে। অয়ন মলিন দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে থাকে। তারপর দরজা টেনে মায়ের পাশে শুয়ে পড়ে। এক ঘুমে সকাল হয়ে যায়। 6টা বাজে। অয়নের ঘুম ভেঙে যায় খুব গরমে। মনে হচ্ছে বাঁ হাতের বাহু পড়ে যাচ্ছে। অয়ন ধীরে ধীরে চোখ মেলে তাকায়। মায়া গুটিসুটি মেরে অয়নের হাতে শুয়ে আছে। জ্বর না হলেও শরীর বেশ গরম, তাই এমন লাগছে অয়নের। আলতো করে মায়ের মাথাটা বালিশে রাখে। তারপর আস্তে আস্তে উঠে বসে মায়ার মাথার সামনে। মাথায় হাত বুলাতে থাকে। এমন সময় মায়া নড়ে ওঠায় সরে আসে অয়ন। একবার মায়ের দিকে তাকিয়ে অষ্ট্রমে চলে যায় অয়ন। অয়ন অষ্ট্রম থেকে বেরিয়ে নিচে নামতেই মুখোমুখি হয় বাবার। আদনান সাহেব রেডি হয়ে বেরোচ্ছেন ঘর থেকে। কোথাও যাবে বাবা? হ্যাঁ, রাজশাহীতে আমাদের কোম্পানি আছে না, সেখানে যাব। সেটা তো জাবেদ আঙ্কেলই সামলান। হঠাৎ তুমি? কাজ আছে।
সময় হলে জানতে পারবে। আসি আমি। নাস্তা করে যাবে না? এত সকালে খাওয়ার অভ্যেস নেই, সেটা তো তুমি জানোই। আচ্ছা। বলেই অয়ন মুন্নিকে ডাকতে থাকে। মুন্নি, মুন্নি, খালা, খালা। কই গেল সব? ওদের আমি ছুটি দিয়ে দিয়েছি 3 দিনের জন্য। সদর দরজার সামনে যেতে যেতে বলল আদনান সাহেব, নিজের স্ত্রী অসুস্থ, নিজে সেবা করো, ওদের কি দরকার? কিন্তু বাবা, অফিস, সেটা আমি সামলে নেব। আমি সেটা বলছি না, কিন্তু আসি। নিজের আর মায়ের খেয়াল রেখো বাবা। বেরিয়ে গেছে আদনান সাহেব। সকালের নাস্তা নয় আনব, কিন্তু প্রত্যেক বেলার খাবার বাহির থেকে এনে খাওয়ালে তো মায়ের শরীর আরও খারাপ হবে। তাছাড়া আমিও তো কোনো রান্না, ধ্যাত, বাবার সাথে ভালো লাগে না বলেই অয়ন গাড়ি নিয়ে বেরিয়ে যায় খাবার আনতে। এদিকে আদৌ ঘুম চোখে নিয়ে চোখ মেলে তাকায় মায়া। বিছানায় শুয়ে আছে, অয়ন নেই। কটা বাজে? সব প্রশ্ন একসাথে মাথায় আসতেই মাথাটা ঝিন করে ওঠে। আস্তে আস্তে উঠে ফ্রেশ হয়ে জামা পাল্টে নেয় মায়া। হলুদ সবুজ রঙের একটা 3 পিস পরে নেয়। বিছানা গুছিয়ে বারান্দায় যেতে বাগানের কাঠগোলাপ, বকুল ফুল আরও বিভিন্ন ফুলের গাছের দিকে চোখ পড়ে মায়ার। ধীর পায়ে হেঁটে যায় নিচে। কাউকে দেখা যাচ্ছে না, হয়তো যে যার কাজে চলে গেছে ভেবেই মায়া বাগানে চলে যায়। শনশন বাতাসের শব্দ আর সকাল সকাল মেঘলা আকাশ, সব মিলিয়ে বেশ শান্ত পরিবেশ, অনেকটা মায়ার মতো। তবে মায়া একসময় বেশ চঞ্চল ছিল। পরিস্থিতি আজ। মায়া আস্তে আস্তে ফুলগুলোর দিকে এগিয়ে গেল। সব গাছ ছুঁয়ে ছুঁয়ে দেখছে মায়া। ঠোঁটের কোণায় মিষ্টি হাসি ফুটেছে। অয়ন খাবার নিয়ে চলে এসেছে। গাড়ি থেকে বের হতে চোখ পড়ে বাগানের দিকে। একটা ছোট মেয়ে ঘুরছে বাগানে, অনেকটা প্রকৃতি কন্যার মতোই লাগছে। জামার রং বাগানের রং মিলে গেছে। অয়ন হেসে বলে, আরে এ যে আমার বউ, বলেই আনমনেই হেসে ওঠে। ফোনটা গাড়ি থেকে বের করে একটু এগিয়ে যায়। টুপটাপ করে কয়েকটা মুহূর্ত বন্দি করে নেয় ফোনে মায়ার অজান্তেই। অয়ন আস্তে আস্তে বাগানের দিকে যেতে লাগলো। হঠাৎই অয়নকে দেখে মায়ার মুখটা শুকিয়ে গেল। চুপসে দাঁড়িয়ে রইল। অয়ন ব্যাপারটা বুঝতে পারে। চলো ঘরে চলো, ব্রেকফাস্ট করবে। বাহির থেকে? বাবা সবাইকে ছুটি দিয়েছেন, তাই বাহির থেকে। ও, বলেই মায়া হেঁটে ঘরের দিকে চলে গেল। অয়ন মায়ার পিছু পিছু এলো বাসার ভেতরে। তুমি চেয়ারে বসো, আমি আসছি। মায়া একবার ভ্রু কুচকিয়ে চেয়ারে বসে পড়ল। অয়ন খাবারগুলো প্লেটে তুলে মায়ার সামনে দিল আর নিজেও নিল। খাও, বলে স্যান্ডউইচে কামড় বসালো অয়ন। খাচ্ছ না যে? স্যান্ডউইচ আগে কখনো খাওনি? ও, গ্রামে তো এসব পাওয়াই জানা, দেখবে কি করে? সমস্যা নেই, খেয়ে দেখো, ভালো লাগবে। অয়নের কথাটা খুব লাগে মায়ার। মায়া মাথা নিচু করে উঠে যায়। আরে কোথায় যাচ্ছ? মায়া, মায়া কোনো কথা না বলে সোজা ওপরে চলে যায়। কেন চলে গেল? বলতেই মনে পড়ে গেল কিছুক্ষণ আগে বলা কথাটা। ও শেট, আবার, বলে টেবিলে বাড়ি দিল। তারপর উঠে গেল মায়াকে ডাকতে। ঘরে এসে দেখল মায়া ব্যাগ থেকে কাপড় বের করছে। কোথায় যাবে? কলেজে। চলো খেয়ে নেবে, তারপর রেডি হবে। না, ওসব জীবনে চোখে দেখিনি, খেতে পারবো না, পেটে সইবে না। আই অ্যাম সরি। সরি বলার কি আছে? ঠিকই তো বলেছেন, কুকুরের পেটে কি আর ঘি হজম হয়? মায়া, শুনছি আমি বয়রা নই। অশান্তি করতে চাইছো? একদমই না। তাহলে কি? না কিছু না, চলো খাবে। আমার খিদে নেই, কথাটায় পেট ভরে গেছে। তাহলে কিন্তু আমিও খাবো না। আপনার যা ইচ্ছে। ভেবে বলছো তো? মায়া কিছু না বলে ওয়াশরুমে চলে যায়, চেঞ্জ করে আসে। অয়ন বিছানায় বসেছিল। মায়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। অয়ন হাঁ করে মায়াকে দেখছে শুধু। মায়া ব্যাপারটা খেয়াল করে দ্রুত আয়নার সামনে থেকে সরে যায়। এমন সময় গাড়ির হর্ন বাজতে শুরু করে। ট্রাঙ্কটা এসেছে বোধহয়, নিজে নিজে বলে দৌড়ে নিচে নেমে আসে মায়া। সদর দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, এই ট্রাঙ্কটা আপনার মামা পাঠাইছে। আচ্ছা নিয়ে আসুন। মায়ার পেছন পেছন ট্রাঙ্কটা নিয়ে আসে ড্রাইভার রফিক। ভাইয়া, এখানে রাখুন। মায়া যে রুমটায় থাকতো সে রুমে বেডের সামনে রাখতে বলল ট্রাঙ্কটাকে। রফিক বেরিয়ে গেল। অয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। রফিক বেরিয়ে যেতেই অয়ন মায়ের রুমে গেল। মায়ের ট্রাঙ্কটার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর খুলল। ভেতরে অনেক জিনিস। অয়ন দরজার সামনে দাঁড়িয়ে আছে বলে ভেতরে কি আছে কিছু দেখতে পারছে না। মায়া প্রথম একটা ছবির ফ্রেম বের করে দেখল, তারপর একটা মাঝারি ছবির অ্যালবাম বের করতেই তাতে চুমু খেল।
ছোট ছোট দুটো জামা বের করে বুকে জড়িয়ে ধরল, তারপর আবার রেখে দিল। তারপর একটা বড়সড় মাটির ব্যাংক টোপা বের করে তা ভেঙে ফেলল। কিছু পয়সা খুচরো টাকা চারপাশে ছড়িয়ে পড়ল। মায়া আস্তে আস্তে তা কুড়াচ্ছে। অয়ন মায়ের সামনে যে দাঁড়ালো। কি করছো এসব? টাকা লাগবে বললেই পারতে, বলে অয়ন বেরিয়ে গেল। কয়েকটা হাজার টাকার নোট নিয়ে এসে মায়ার সামনে ধরে। এই নাও, আশা করি এতে হয়ে যাবে তোমার। মায়া অয়নের দিকে না ফিরে টাকাগুলো একের পর এক ভাঁজ খুলতে লাগলো। কি হলো? মায়া ধার চায় না। ধার? আমি এমনি দিচ্ছি তোমায়। ভিক্ষে? ভিক্ষে তো কেউ কাউকে এত টাকা দেয় না। মায়া, জি, সমস্যা কি তোমার? সব কিছুতেই এমন কেন করো? কেমন করলাম? না, কিছু না। মায়া টাকাগুলো গুছিয়ে ট্রাঙ্কটা আটকে ব্যাগ নিয়ে বেরিয়ে আসতে নিলেই, টাকা কি করবে বলা যাবে? বলে উঠল অয়ন। যতদিন আছে ততদিন টুকটাক তো চলতে হবে। বারবার তো হাত পাততে পারবো না মানুষের কাছে। যতদিন মানে কি বলতে চাইছো? যতদিন মানে এই বাড়িতে আছি যতদিন। কয়েকদিন পর তো চলে যেতেই হবে। যাওয়ার আগ পর্যন্ত তো চলতে হবে নাকি? চলবে। গল্প মায়ার সংসার, 3য় পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।